গিন্নি, ও গিন্নি, আরে বলি মাথায় দেওয়া তেলটা কোথায় রাখলে গো? আমার তো চান করার সময় চলে যাচ্ছে, রাজসভায় সেই দেরি, লজ্জা একেবারে মাথা কাটা যায় গিন্নি। বলি চোখে কি নেবা হয়েছে? দাওয়াই রাখা আছে, দেখতে পাও না? দেখেছি দেখেছি, ওই তো দাওয়ার বাঁশের পাশে এমন ভাবে রাখা আছে যেন চোরে চুরি করে নিয়ে যাবে। চোরেরও তো একটা মান সম্মান আছে নাকি? ওই তো চুলের বাহার, তার তেল আবার লুকিয়ে রাখতে হবে। এখন থেকে ঘাটেই রেখে এসো, ভূত পেতনিও ছুঁয়ে দেখবে না। হ্যাঁ, বাহ, তেলটা বেশ ভালো তো গিন্নি, বেশ চটচটে আঠা আঠা। কি দিয়ে বানালে গো গিন্নি? একই তুমি তেল ছেড়ে আঠা মাথায় মাখছো কেন? এর মাথাটা যে একেবারে গেছে গো। এই আঠা এখন কি করে তুলি? চুলগুলো তো দলা পাকিয়ে গেছে। তোমার চোখে নেবা জানি, কিন্তু বুদ্ধিটাও কি শুকিয়ে গেছে? হায় ভগবান, এই অদ্ভুত লোকটাকে নিয়ে আমি কি করব? আমি কি করলাম? তুমি তো বললে ওইখানে রাখা আছে, আমি দেখলাম হ্যাঁ ঠিক কথাই বলেছো, ওইখানেই রাখা আছে দুটো শিশি, আমি একটা শিশি খুলে মাথায় মাখলাম, এখন তুমি বলছো ওটা তেল নয় ওটা আঠা, কিন্তু আমার কি দোষ? মাথায় মাখার সময় বুঝলে না ওটা তেল নয় আঠা? এখন দোষ দিচ্ছ আমায়? তবে একটা কথা ঠিকই বলেছো, দোষ আমারই, নইলে এমন একটা বোকা লোকের গলায় মালা দিলাম কেন? এবার দেখবে আমার মাথা থেকে যে যে বুদ্ধিগুলি ঝুলেছিল সেগুলোকে কিভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর আমাকে বোকা বলতে পারবে না, এখন থেকে এমন চালাকি করব যে তুমিও ধরতে পারবে না। আমি চললাম চান করতে। মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে তুমি যা যা জানো তা আমাকে জানাও তো। মহারাজের অজানা কিছুই নেই, তবু মহারাজ যখন জানতে চাইছেন তখন বলি। শুনেছি তিনি খুব দয়ালু, তার প্রচুর ধনরত্ন আছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু জানতে চাই না। তার যে প্রচুর ধনরত্ন আছে তা কি তুমি নিশ্চিত করে জানো? একেবারে নিশ্চিত করে জানি। যে কোনো কারণেই হোক তার হাতে প্রভূত ধন রত্নাদি গচ্ছিত আছে, তার কত পরিমাপ তা তিনি নিজেই জানেন না। মন্ত্রী, তুমি তো জানো রাজকোষের অবস্থা মোটেই ভালো নয়, প্রায় শূন্য হয়ে গেছে। এই অবস্থায় অন্য কোনো উপায়ে রাজকোষে ধনরত্ন আমায় বাড়াতে হবে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে কৃষ্ণনগরে সিংহাসন দখল করি, কিন্তু তা আর হয়ে উঠছে না। রাজ্য অধিকারের ঝক্কি কি কম? তার চাইতে চেষ্টা করে দেখি রাজার ধনরত্ন কিভাবে দখল করা যায়। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। ধনরত্নগুলো হাতিয়ে নিলেই তো ব্যাস ল্যাটা চুকে গেল। হ্যাঁ, কিন্তু তা সেটা কি করে সম্ভব? তার উপায় তুমি বার করো তো দেখি। একটা উপায় মাথায় আসছে মহারাজ। মানে আমরা যদি চারজন ভিক্ষুকের ছদ্মবেশে সশস্ত্র হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আশ্রয় চাই, আমি নিশ্চিত তিনি ফিরিয়ে দেবেন না। একবার আশ্রয় পেলেই আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাজার অতিথিশালায় থাকবো, তারপর আমাদের লুকোনো অস্ত্র বার করে একদিন পুরো রাজসভাটাকে বন্দি করে ফেলবো। তারপর রাজাকে বাধ্য করব রত্ন ঘরের রাস্তা বলে দিতে। রাজা বাধ্য হবেন, ব্যাস আমরা তার সম্পদ লুট করে দেশে ফিরে আসব। কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মহারাজ, রাজ্য জয় করার চাইতে অনেক সহজ সম্পদ কেড়ে নেওয়া। হ্যাঁ, গোপাল, তোমার মাথার পিছনে চুলের একই অবস্থা হয়েছে। কাক কি ডিম পেয়েছে নাকি? ডিমগুলি ঢেকে রাখার জন্য চুলে কি লাগিয়েছো? অশ্বডিমের তেল? না, আসলে গিন্নি রোজই বলে আমার মাথা থেকে বুদ্ধিগুলি বেরিয়ে নাকি চুলের পাশে ঝুলছে, তাই একটু আঠা দিয়ে আটকে রেখেছি মন্ত্রী মশাই। চমৎকার বুদ্ধি বার করেছো তো। তা যে বুদ্ধি দিয়ে তুমি আঠা দিয়ে মাথায় বুদ্ধি লাগিয়ে রাখো, সেই বুদ্ধিটা তখন কোথায় ছিল? সেই বুদ্ধিগুলো আমি হাতেই রাখি, তাও আঠা দিয়ে আটকে। দেখুন দেখুন, আমার হাতটা কেমন চটচট করছে। গোপালের এই বুদ্ধি আঠা দিয়ে আটকে দেওয়াটা দেখে কি এটাই প্রমাণিত হলো যে গোপালের এককালে বুদ্ধি ছিল? মন্ত্রী, বুদ্ধিমানদের বুদ্ধি আঠা দিয়ে আটকে রাখতে হয় না, ঠিক সময় মতো তা প্রকাশিত হয়।
মহারাজ, যার ল্যাজ আছে সে কিছুতেই ল্যাজ লুকোতে পারবে না, আর যার ল্যাজ নেই সে আমরণ চেষ্টা করেও তার ল্যাজ বার করতে পারবে না মহারাজ। মহারাজ, গোপালের অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। আপনি আমায় বলুন না, এইমাত্র গোপাল যা বলল তাতে কি আমাকে অপমান করা হলো? না রে বাবা না, গোপাল সব সময় তোমাকে অপমান করে না, মাঝে মাঝে করে। না, ল্যাজ নিয়ে কি একটা কথা বলছিল, সেটা কার ল্যাজ মহারাজ? নিজের ল্যাজ নিজেই চিনে নিন মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে রানীমাও চিনতে পারবেন না। মনে হচ্ছে কতদিন খেতে পাননি। জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। আপনি যে একজন মহারাজ তা কেউ বলবেই না। হ্যাঁ, এই কথাটাই তুমি অন্য সময় বললে তোমার গর্দান আমি এক্ষুনি নিয়ে নিতাম, কিন্তু আমি সহ্য করে গেলাম, কারণ এই বেশেই আমাদের কিছুদিন থাকতে হবে। আমিও মহারাজ সেই সুযোগে আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম। আসলে আমি আপনার ছদ্মবেশের প্রশংসাই করলাম, সেটা তো মেনে নেবেন। হ্যাঁ, তোমার যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তোমার স্বভাব নয়, পারো না, তবে তোমার সাহস আছে। রাজাকে মুখের ওপর কথা বলা আপনাকে ভিখিরি মনে হচ্ছে, সত্যি সাহসের কাজ বটে। চিন্তা করো না, সফল হয়ে ফিরে আসলে তোমার মাসোহারাটা আমি বাড়িয়ে দেব। মহারাজকে ভিখারির মতো লাগছে বললে যদি আমার মাসোহারাটা বেড়ে যায়, তবে প্রত্যেক দিন আমি এই কথাটা আপনাকে বলতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমি তোমায় অনুমতি দিলাম, তবে সবার সামনে নয়, কেউ শুনে ফেললে খুব লজ্জা পেয়ে যাব। আগে এখন কাজটা করে ফেলি, বুঝলে? আর সময় নেই। আর হ্যাঁ, তোমাকেও খুব ভালো মানিয়েছে, মনে হচ্ছে একেবারে শ্মশান থেকে উঠে এসেছো। আপনি মহানুভব মহারাজ। কথায় কথায় আমাদের অস্ত্র শস্ত্র নিতে যেন ভুল না হয়। ঝোলার মধ্যে ওগুলো ভরে নিয়েছো তো? সে আর বলতে মহারাজ, ওগুলোর ব্যবস্থা আগেই করে নিয়েছি, চিন্তা করবেন না। অস্ত্রগুলি সব আমার হেফাজতে রেখেছি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমরা একা যাচ্ছি নাকি? হ্যাঁ, সেটা তো খুবই ভয়ের কাজ হবে। সঙ্গে কারা যাবে? সেরা দুজন অস্ত্রধারী ছদ্মবেশে, ওদের কাছে অস্ত্র থাকবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চলো এখন রওনা হই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু নিজেই স্বীকার করেছে যে ওর ল্যাজ আছে। কেন কেন কেন, তোমার নেই বলে মন খারাপ করছে নাকি? আসলে গোপালের কিছু আছে যা আমাদের নেই, তা মেনে নি কি করে মহারাজ? গোপালের বুদ্ধি আছে, তোমার নেই, এই কথাটা তুমি মানতে পারবে তো? একদম মানবেন না মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমি আপনার নখের যোগ্যও নই। তবে তবে কিনা বুদ্ধি দু প্রকার, একটা সুবুদ্ধি আর একটা কুবুদ্ধি। তা আপনার মাথায় কি আছে সেটা তো আমি জানি না। মহারাজ, আপনার সামনেই গোপাল বলেছে যে আমার মাথায় কি বুদ্ধি আছে সে ওটা জানে না। কু না সু, কোনটার অধিকারী আমি সেটাও ও জানে না। একজন মন্ত্রীর মাথায় সবটাই যে সুবুদ্ধি থাকবে সেটারও কোনো মানে নেই। সুতরাং তোমার বুদ্ধিতে কিছুটা কুবুদ্ধি যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ আমারও নেই। মহারাজ, গোপালের মাথায় তাহলে কোন ধরনের বুদ্ধি আছে বলে আপনার মনে হয়? গোপাল মন্ত্রীর কথার কোনো জবাব দেবে কি না দেবে না? মহারাজ, আমার মাথার বুদ্ধিগুলি এই কিছুক্ষণ আগে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, এখনো ভালো করে আঠা জোড়েনি। এক্ষুনি কি করে বলি মহারাজ? যা রাস্তা, এসব রাস্তা দিয়ে তো একদিন ঘোড়ায় চড়ে এসেছেন, আজ পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে না মহারাজ? বাঘ সিংহ তো এই জঙ্গলে মাঝে মধ্যেই রাস্তায় বেরিয়ে আসে, তাই জিজ্ঞাসা করছিলাম। আপনি ভয় পাচ্ছেন না তো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ভেবো না 1 মাসে শীত যাবে, আমি কিন্তু তোমার গর্দান নেবই। তাহলে আরেকবার আমার গর্দান নিয়ে নিন মহারাজ। বাঘ সিংহকে বন্দি করতে গেলে এমনিতেই আমার মুন্ডুটা চলে যাবে, তার চেয়ে আপনার হাতে গর্দান চলে যাওয়াটা বেশ আরামের হবে। বাঘ সিংহ খেলে বড্ড লাগবে মহারাজ, চিবিয়ে খাবে তো। ওদের কি আশেপাশে দেখা যাচ্ছে নাকি? আরে আমি একজন রাজা, তা কি ওরা জানে না? জিজ্ঞেস করে আসবো? তাহলে কিন্তু আমার না ফেরার আশঙ্কা রয়েছে। মানে আপনি
এখানে ওই দুজন লোককে নিয়ে একা থাকতে পারবেন তো? তাহলে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি বিশ্রাম নিই, তুমি আমাকে পাহারা দাও। সেটাই ভালো, গর্দান গেলে আমাদের সকলের যাবে। রাজবাড়ির কিছু অংশ মেরামত করতে হবে, বিশেষ করে অতিথিশালা, রান্নাঘর, এমনকি এই রাজসভা। কোনো কিছুই ঠিকঠাক নেই বলেই তো মনে হচ্ছে আমার। অতিথিশালাতে এখন কেউ নেই, কোনো অতিথি আসার সম্ভাবনাও নেই, তাই অতিথিশালা সারাবার কোনো দরকার নেই বলেই আমার মনে হয়। এ কি, এরা কারা মন্ত্রী? তোমরা কারা, কোথা থেকে এসেছো, এখানে আসার কারণটাই বা কি? মহারাজ, আমরা সেই দূর দেশ থেকে এসেছি আপনার করুণার প্রত্যাশায়। আমার করুণার প্রত্যাশায়? দেখে তো মনে হচ্ছে বহুদিন খাওয়া হয়নি, মুখে চোখে অত্যাচারের চিহ্ন। তা তোমরা আমার রাজসভায় কেন এসেছো? লোকমুখে শুনেছি আপনি বড় দয়ালু মহানুভব, তাই আপনার কাছেই এসেছি। কেন 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 আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা যেখানে থাকতাম সেখানকার রাজা খুব অত্যাচারী, আমাদের জমি জমা কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কতদিন যে কিছু খেতে পারিনি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা দেশ ছাড়ার আগে কিছুই আনতে পারিনি, এই সামান্য ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন ঝোলার অবস্থা, পথে পথে ঘুরে কেমন মলিন হয়ে গেছে। কেমন একটা ঠং করে আওয়াজ শুনলে? সর্বহারা খেতে না পাওয়া চেহারাও তো এদের নয়, তবে এরা কারা? আমিও শুনেছি, এটা নিয়ে পরে কথা হবে। মহারাজ কি বলেন সেটা আগে শুনি। আচ্ছা, তুমি কি বলো? মানে এদের কি আশ্রয় দেওয়া ঠিক হবে? মানে এদের তো চিনি না, জানিও না। না মহারাজ, আমার জানি কেমন কেমন লাগছে, মনে হয় ওদের আশ্রয় দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাই হচ্ছে গোপালের দোষ, সবাইকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। আমরা দেখতেই পাচ্ছি এই লোকগুলোর কি চেহারা হয়েছে, এদের দেখে গোপালের মনে কি একটুও মায়া মমতা হচ্ছে না? বিজ্ঞানী, তুমি কি বলো? এদের অতিথিশালায় থাকতে দেওয়া উচিত নাকি উচিত নয়? অচেনা অজানা কাউকে এই রাজবাড়ির অতিথিশালায় আশ্রয় দিলে ওই রাজার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ওই আর একজন এখানে জুটেছে। বিজ্ঞানী মশাই, এটা রাজসভা না গোপালের বাড়ির উঠোন যে সব গোপালের কথায় তোমায় সায় দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে তর্ক করে লাভ নেই। তবে আমি এই রাজ্যের রাজা, দরিদ্রের জন্য কিছু করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এক্ষেত্রে আমি এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করছি। যতদিন না এদের কোনো কাজে লাগাতে পারি ততদিন ওরা এখানেই থাকবে। মহারাজ মহানুভব, আপনার কাছে আমাদের ঋণ শোধ করার কোনো রাস্তা থাকলে তা নিশ্চয়ই করব। দরিদ্রের সেবাই তো রাজার ধর্ম হওয়া উচিত। ঠিক আছে, ওরা রাজবাড়ির অতিথিশালাতেই থাকবে, নজর রাখার কাজে সুবিধে হবে। গোপাল, এই অতিথিদের ব্যাপারে আমারও সন্দেহ আছে। মনে হয় তুমি ঠিক কথাটাই বলছো। বিজ্ঞানী মশাই, আমার মন যা বলে তা আজ পর্যন্ত কোনোদিনও ভুল হয়নি। আমি ওই শব্দটা পেয়েছি বলেই সন্দেহ আরো প্রবল হলো। আসলে প্রথম থেকে আমার মনে হচ্ছিল এদের মধ্যে কোথাও যেন একটা মিথ্যে লুকিয়ে আছে। তোমার কথার সঙ্গে আমি একমত। আচ্ছা, ওই ঠং শব্দটা আসলে কিসের হতে পারে বলে তোমার মনে হয়? থালা বাটির আওয়াজ আমি জানি, গিন্নির দৌলতে কম থালা বাটি তো আমার মাথা লক্ষ্য করে ছোড়েননি, তাই এই শব্দটা আমি চিনি, এটা অন্য কিছুর শব্দ। সেটা কি হতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় অস্ত্র। রাজসভায় থাকি বলেই অস্ত্রের আওয়াজটাও আমার খুব চেনা। সর্বনাশ, তবে তো আমাদের সমূহ বিপদ। মহারাজ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। সেটি হবার জো নেই। আমি একটা বুদ্ধি বার করেছি, কিন্তু দেওয়ালেরও কান আছে। আপনি বরং আমার কাছে আসুন, কানে কানে বলি। এই একদম তোমার মুখের কাছে কান নিয়ে গেলাম, এবার ফিসফিস করে বলো। এত বোকা একটা রাজা আমি তো কখনো দেখিনি।
আমাদের এক কথায় একেবারে অতিথিশালায় স্থান দিয়ে দিল। মহারাজ, উনি বোকা না হলে আমরা চালাক হতে পারতাম, হ্যাঁ? এটা ঠিক কথা বলেছ মন্ত্রী, কিন্তু আমাকে কি দেখেছো এরকম অচেনা কাউকে এভাবে আশ্রয় দিতে? না মহারাজ, আপনি চেনা লোককেই আশ্রয় দেন না, তা অচেনা কাউকে কিভাবে রাখবেন? তাহলে তুমিই বলো, কে বেশি বুদ্ধিমান, আমি না কৃষ্ণচন্দ্র? এ আপনি কার সঙ্গে তুলনা করছেন? সূর্যের সঙ্গে লম্ফের, হ্যাঁ? এটা একেবারে ঠিক কথা বলেছ। আমি সূর্য আর কৃষ্ণচন্দ্র হলো তেলের লম্ফ। যাক যাক, তোমার গর্দান নেওয়াটা তাহলে আপাতত স্থগিত রাখা হলো। এই দেখ, দুটো বালতি, এর মধ্যে বিজ্ঞানীর বানানো একটা তরল পদার্থ আছে। আমি এক্ষুনি বার হব, নিজের চোখে সব দেখে কি করতে হবে তা তোদের বলে দেব। তোরা আমার সঙ্গে চল বালতি নিয়ে। সাবধান, বালতি থেকে তরলটা যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কি রাজবাড়িতে যাচ্ছি? না হলে আবার কোথায় যাব? রাজবাড়িতেই তো বিপদ অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে দাদু। মহারাজ, এটাই সময়। প্রহরীরা সব ঘুমিয়ে পড়েছে। রাজা কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই শোবার ঘরে চলে গেছেন। রাজাকে বন্দি করার এটাই উপযুক্ত সময়। তাহলে আমাদের অস্ত্র শস্ত্র সব ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে নাও তো মন্ত্রী। রক্ষীদেরও তাই করতে বলো। তোরা এই তরল পদার্থটা ফেলে দিসনি তো? না না দাদু, এক ফোঁটাও মাটিতে ফেলিনি। এখন বললো কোন দিকে যাব? ওই 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 অতিথিশালার দিকে। তোরা চিনবি না, আমার সঙ্গে চল। আরে মন্ত্রী, এত দেরি করছো কেন? তুমি সব কাজই বড্ড ধীরে ধীরে করো। উফ, অস্ত্র পরীক্ষা করতে এতক্ষণ লাগে? তোমার জায়গায় সেনাপতিকে আনলে ভালো হতো। তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। এরা কারা তা বুঝতে পারছি না ঠিকই, কিন্তু ওষুধ পড়লে ঠিক চিনতে পারবো। শোন গুলটে, ন্যাপলা, যেই এরা বেরোবে তোরা বালতির তরলটা ওদের মাথায় ঢেলে দিবি। আরে তোমার অস্ত্র পরীক্ষা হলো, এবার চলো রাজাকে বন্দি করে ফেলি। হ্যাঁ, আমার পরীক্ষা হয়ে গেছে। এবার চলুন আমরা ওই দরজা সাবধানে খুলে বাইরে গিয়ে দাঁড়াই। গুলটে, ন্যাপলা, ওরা দরজা খুলে ফেলছে বলে শুনলাম। বাইরে এলেই তোরা ঢালবি। আমি কিন্তু দরজা খুলছি, আপনি আমার পিছনে পিছনে আসুন। না না, আমি আগে যাব। মনে রেখো, আমি রাজা, আমি যাব তোমার পেছনে, এটা হতেই পারে না। ওরা দরজায় পা দিলেই বালতির তরল ওদের গায়ে দিবি, বুঝলি? এই আমি দরজার বাইরে পা রাখলাম, তুমি আমার ঠিক পেছনে দাঁড়াও। উল্টে, এবার ঢেলে দে। এ কি আমার মাথায় কে যেন কিছু ঢাললো? আরে আমি তো মাটি থেকে পাই তুলতে পারছি না। কি হলো মন্ত্রী? আরে আরে, আমারও তো সেই একই অবস্থা। কি ভুতুরে অবস্থা রে! নড়তে চড়তে পারছি না তো। এখন কি করব? আমার ইচ্ছে করছে এখানেই তোমার গর্দান নেই, কিন্তু হাতটাই তো তুলতে পারছি না। কি করে তোমার মুন্ডু ছেদ করব? তোমার বুদ্ধিটা নেওয়াই আমার ভুল হয়েছে দেখছি। ন্যাপলা, গুলটে, এক্ষুনি মহারাজকে খবর দিতে হবে। চল, দৌড় লাগাই। তাই করি, চলো। তুমি একটা গর্ধপ, মরকট, বলদ, মোষ। আমি তোমাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করলাম। মহারাজ, 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 তাড়াতাড়ি বাইরে আসুন। বামাল সমেত ডাকাত ধরেছে। কি ব্যাপার গোপাল, এত রাতে? যাদেরকে আপনি ভিখারি ভেবে আশ্রয় দিয়েছিলেন তারা ধরা পড়েছে, দেখবেন, চলুন। উল্লুক, বেল্লিক, ইঁদুর, বেড়াল, শেয়াল, ভেড়া। গোপাল, এরা কারা? ওরা কি চাইছে? আপনাকে বন্দি করে রাজকোষ শূন্য করে নিয়ে যেত। কিন্তু আমি তো ওদের চিনতেই পারছি না। সেই ব্যবস্থা করছি। আগে সবাইকে ডাকুন আর দুবালতি জল আনতে বলুন। এই, কে কোথায় আছিস? পাহারা দেবার নাম করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? দুবালতি জল নিয়ে আয় তাড়াতাড়ি।
মহারাজ মহারাজ আমাকে দেখলেই আপনি চিনতে পারবেন। এই পোড়ার মুখ আর দেখাতে চাই না। এই মন্ত্রীর পরামর্শেই একজন রাজা হয়ে আপনার ধন লুট করতে এসেছিলাম ভিখারি ছদ্মবেশে। আমাকে ক্ষমা করে দিন। মহারাজ চিনতে পারছেন? দেখুন কাদের আপনি আশ্রয় দিয়েছিলেন। কি আপনি তো খাম্বাজ রাজ, আর সঙ্গে খাম্বাজ মন্ত্রী। আপনারা নিজে এসেছেন আমাকে বন্দি করে আমার ধনরত্ন লুট করতে। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমার মন্ত্রীকে আমি বরখাস্ত করে দিয়েছি, এবার আমাকে যেতে দিন। যাবেন তো বটেই, তবে নিজের রাজ্যে নয়, কারাগারে। আয়, এই দুই দুষ্কৃতীকে কারাগারে নিয়ে যা, বিচার হবে পরে। আর গোপাল, তোমাকে আর কত ধন্যবাদ দেব। আর পুরস্কার, কাল আমার রত্ন ভাণ্ডার থেকে যত খুশি রত্ন নিয়ে যাও। আমি রত্ন নিয়ে কি করব মহারাজ? আপনি বরং বিজ্ঞানী মশাইকে মাসোহারাটা বাড়িয়ে দেবেন। বিজ্ঞানী না থাকলে এই কাজটা করা সহজ হতো না মহারাজ। আর আমার খুদে বাহিনীকে খেলনা কিনে দেবেন, সেটাই আমাকে দেওয়া হবে। দাদা চড়ুই, তোমাকে আজ মেরেই ফেলবো। একটা যদি খাঁড়া পেতাম এখানেই তোমাকে বলি দিয়ে দিতাম। ওরে বাবা, আপনি আমাকে পেটাচ্ছেন ঠিক আছে ওরে বাবা, কিন্তু মনে রাখবেন গর্দান শুধু আমার একা যাবে না, আপনারও যাবে। কিন্তু তার লাগছে তো, ও মরা ছেড়ে দিন না। ওরে বাবা, লাগছে। ওরে বাবা রে। আগে তোর মুন্ডুচ্ছেদ করবো, তারপর মহারাজ আমার গর্দান নেবে, বুঝেছিস? হ্যাঁ, আয় আয় আয়, আমি তোকে বলি দেবো, আয়। না না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে মায়ার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আমাদের বংশের একটা মর্যাদা আছে। হ্যাঁ বাবা, আমি বড় হয়েছি, বাড়ির ইচ্ছেতেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। কত রোজগার করে? পারবে তোমার একটা শাড়ি কিনে দিতে? যেটা পরে আছো তার দাম কত জানো? বাবা, আমার এত ভালো শাড়ি পরার কোনো দরকার নেই, সব মানুষ শাড়িতেই আমি খুশি। ঠিক আছে ঠিক আছে, মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া ঠিক নয়। মা, ওর নাম গোপাল, নগরে এক ধনপতির কারবারের হিসেব রাখার কাজ করে। আমি এসব কথা শুনতে রাজি নই। আমার পছন্দ করা পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, আর কোনো ছেলের কথা আমি শুনতে চাই না। শান্ত হও ওগো, তুমি শান্ত হও। মেয়েকে ঘরে বন্দি করে রাখা হয়েছে জানতে পারলে মহারাজ রেগে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তুমি মন্দ বলনি চন্দ্রা। তারকাকে এই কাজে ব্যবহার করা হোক। বাবা হয়ে তুমি এতটা নিষ্ঠুর যদি হতে পারো, তাহলে আমিও বলে রাখছি, গোপালের সঙ্গে আমার বিয়ে না হলে আমিও আত্মঘাতী হব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এ কি অলক্ষণে কথা বলছিস মায়া? কোনো জমিদারের বখাটে ছেলেকে আমি বিয়ে করব না। তোর বাবাকে তুই বখাটে ছেলে বলছিস? হ্যাঁ, তিনিও তো জমিদার। তোর বাবা বখাটে? আমার বাবা হয়নি বলে আর কেউ হবে না তা তো নয়, তাই বলে রাখছি, কোনো জমিদারের ছেলের সাথে যেন আমার সম্বন্ধ করা না হয়। আমার পছন্দের গোপালকে আমি বিয়ে করব, এটা আমার শেষ কথা, ব্যাস। হ্যাঁ রে তারকা, তোদের কত সকালবেলা এত চেঁচাচ্ছিল কেন রে? বাড়িতে কি ডাকাত পড়েছিল নাকি? কি কাণ্ড কি কাণ্ড, বলতেই গা রিরি করে উঠছে গো। আচ্ছা, জমিদার বাড়িতে কেচ্ছা তো লেগেই থাকে, আমাদের মহারাজ কিন্তু সেরকম নয়। হ্যাঁ, তো বড় মুখ করে কথা বলো না গোপালের বউ, তোমার মুখেও কালি লেপে দিতে পারি যদি মুখ খোলাও। এই এই এই, আমার মুখে কালি লেপে দেবে? হ্যাঁ, এত সাহস তোমার? আমার মুখ খুলিও না গোপালের বউ। আরে গোপালের বউ বলতে যখন বলছে তখন বলেই ফেলো না তারকা, কেন অপমানিত হচ্ছ? হ্যাঁ বলো বলো, কেন কার জন্য লঙ্কা কাণ্ড বেঁধে গেল বাড়িতে, সেটা খুলেই বলো। শোনো গো সবাই, কর্তামশাইয়ের মেয়ে মায়া নিজের পাত্র নাকি নিজেই ঠিক করেছে, তা ভালো কথা, কিন্তু পাত্রটি কে তা শুনলে কেউ যেন ভিড়মি খেও না আবার। বলে ফেল তারকা, সন্ধে তো হয়ে এলো, বলে ফেল বলে ফেল। পাত্রটি আমাদের গোপাল। হ্যাঁ, কি বলছিস রে তারকা? এ তুই কি কথা শোনালি? ও গোপালের বউ, তুমি এতদিন কিছু বোঝোনি? আরো আছে শোনার, শোনো শোনো শোনো। মেয়ে মায়া ধনুক ভাঙা পণ করেছে, গোপাল ছাড়া কাউকে বিয়ে করবে না। মেয়েকে তাই আমার জিম্মায় রেখে দেওয়া হয়েছে। এখন আমি যে কি করি? তবে হ্যাঁ, ওই বুড়ো ভামের সঙ্গে আমি মায়ার বিয়ে হতে দেব না। মেয়েটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। ও গোপালের বউ, ভেবেছিলে তোমার সামনে বলবো না, কিন্তু সবাই দেখেছে তুমি কিভাবে আমাকে অপমান করে কথাটা বলালে। শুনে একেবারে
মুচ্ছা গেলে যে, যাও গো ওর মুখে চোখে জল ছিটিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আমি চললাম। হ্যাঁ। বেটি শয়তানি আমার বরের নামে কেচ্ছা করে চলে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। হ্যাঁ আগে দাদু, আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি। আগে বলো দেখি তোমার নামটা কি? আগে আমার নামও গোপাল। আরে বলো কি, তুমিও গোপাল আমিও গোপাল, তা বলে ফেলো তোমার সমস্যাটা কি? আসলে আসলে আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। আমরা আমরা বিয়ে করতে চাইছি, কিন্তু মেয়েটির বাবা আমার নাম শুনে এতটাই ক্ষেপে গেছে যে মেয়েটাকে নজরবন্দি করে রেখেছে। কি আমার নাম শুনে খেপে গেছে? তাহলে তো নাকটা গলাতেই হচ্ছে। তা মেয়েটির বাবার নাম কি? আগে আগে তিনি জমিদার আদিত্যনাথ, মহারাজের অধীনে এক তালুকের মালিক, কিন্তু যেহেতু আমি বংশে তাদের চাইতে ছোট জাতের, তাই আমার সঙ্গে তিনি মেয়ে মায়ার বিয়ে দেবেন না। আপনি যদি কিছু একটা করেন তাহলে আমরা দুটিতে ঘর বাঁধতে পারি। বুঝলাম। দেখো, আদিত্যনাথের সঙ্গে আমার ভাব ভালোবাসা অনেক দিন। মহারাজের কাছের লোক বলে আমাকে একটু তৈলমর্দন করে আর কি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুমি বললে যে গোপাল নামটা শুনেই নাকি উনি খেপে গেছেন। দ্বিতীয় কারণ, জোর করে কাউকে বিয়ে দেওয়া অন্যায়। আমি যা বলার সবই বলে দিলাম আপনাকে, আশা করি আপনার সাহায্য পাবো। হ্যাঁ, তাই পাবে, তুমি ভয় পেও না। আরে আমি তো আছি। কি ঘরের বাসনপত্র সব বাইরে কেন? মনে হচ্ছে কেউ সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। কি হলো রে বাবা, যাই তো ঘরে ঢুকে দেখি। এই খবরদার, তুমি আমার ঘরে ঢুকবে না। হ্যাঁ তোমার ছায়া মারারও পাপ, তুমি একটা পাপী। হ্যাঁ আরে আমি পাপি তাপি যেই হই না কেন, ঘরে ঢুকতে পাবো না কেন? এই তুমি ঘরে ঢুকলে আমি ঘর থেকে বার হয়ে যাব, মনে থাকে জানো? আচ্ছা সেটা না হয় মনে রাখবো, কিন্তু আমার বাড়িতে আমিই ঢুকতে পারবো না, সেটা কেমন তোর কথা হলো গিন্নি? তুই মহা মুশকিল পড়া গেল। হ্যাঁ আমাকে নিয়েই তো তোমার সব মুশকিল। আমাকে বিদায় করতে পারলে বেঁচে যেতে, আমিও তেমনই নির্লজ্জ, তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ আরে এতগুলি বছর যখন কাটিয়েই দিলে, আর কয়েকটা দিন কাটিয়ে দাও না। তোমার মতো গিন্নি আমি পাবো কোথায় বলো তো? লজ্জা করে না মিথ্যে কথা বলতে? স্বার্থপর, বেহায়া, নীচ মনের মানুষ একটা। এই শোনো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি হাত মুখো ধুইনি। কি হয়েছে বলো দেখি, নইলে কিন্তু আমি চলে যাব। এই মায়ের সংসারে থাকবোই না। তা যাও না, মায়ের কাছেই যাও। আমার কাছে এসেছো কেন? আরে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কোন মায়ের কথা বলছো বলো তো? কোন মায়া? কটা মায়া আছে তোমার হাতে? আবার আমায় বোঝাতে এসেছো মায়ার সংসার? ন্যাকা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব বলছি। হেয়ালি না করে এবার বলো তো তুমি কি বোঝাতে চাইছো? নিজের মুখে এই কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। তবু বলতে আমায় হবে। হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো, আমি তো সেটাই শুনতে চাইছি। কেন আদিত্যনাথের মেয়ে মায়াকে তুমি বিয়ে করতে যাচ্ছ? সত্যি কিনা বলো। ও আমি বিয়ে করব মায়াকে? আশ্চর্য। আচ্ছা সেটা তুমি বিশ্বাস করলে গিন্নি? আচ্ছা কে তোমাকে খবরটা দিল বলো তো? মায়াকে যে বড় করেছে সেই দাসী, নাম তারকা। আর সবার সামনে এই কথা বলে আমাকে যাচ্ছে তাই অপমান করলো। আমি তাই ধারণা করেছিলাম, বুঝলে গন্ডগোলটা কোথায় হচ্ছে। এতক্ষণে সব পরিষ্কার হলো। শোনো তাহলে, আজকে গোপাল আসবে? হ্যাঁ হ্যাঁ, কথা যখন দিয়েছে তখনও আসবেই। ওই তো মায়া আমার জন্য বসে আছে। শিশির আওয়াজ পেলাম, তার মানে গোপাল এসে গেছে। এক্ষুনি চলে যেতে হবে, নিজের দারোয়ান পাহারা দিচ্ছে। এই চিঠিটা নাও, আমি উত্তর কাল এসে নিয়ে যাব।
একজন তোমার বাবার সঙ্গে দেখা করে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করবে। তুমি জানার জন্য চেষ্টা করো উনি কি বললেন। আচ্ছা, তোমাকে আর আটকাবো না, তুমি যাও, সাবধানে থেকো, সাবধানে। আরে গোপাল, এসো এসো এসো, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। হ্যাঁ, কেন বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তোকে কতদিন ধরে বলে আসছি যে নয়াপাড়ার 100 বিঘের জমিটা আমার তালুকের আওতায় আনো। তো তুমি বলেছিলে মহারাজকে বলে চাষ করবে, কিন্তু ভাই এখনো কোনো খবর তো পেলাম না। ও হ্যাঁ হ্যাঁ, সেই জমিটা তো। আসলে এটা তো সামান্য একটা ব্যাপার যে মহারাজকে বলতেই ভুলে যাচ্ছি রোজ। আর তুমি চিন্তা করো না, এটার ব্যবস্থা আমি করে দেবো। আরে সেটা জানি, তাও বললাম, আরে তোমার আমার সম্পর্ক কি একদিনের? হ্যাঁ, তা সেই সম্পর্কটাই যাতে চিরদিনের হয় তার জন্যই তোমার কাছে আসা, বুঝলে? মানে তোমার কথাটা তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না ভাই, কি বলতে চাইছো সেটা যদি একটু পরিষ্কার করে বলো তাহলে খুব ভালো হয়। মানেটা খুব পরিষ্কার। শুনলাম গোপাল নামের একটি ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চাইছে, কিন্তু তুমি তাতে রাজি নও। তুমি ঠিকই শুনেছো, এটা কি সম্ভব? মহারাজের কৃপা এই জমিদারিটা পেয়েছি, তাই আমি জমিদার। সেই জমিদার বংশে এমন একটি পাত্রের হাতে কি করে মেয়েকে তুলে দিই বলতো? হ্যাঁ, তোমার সঙ্গে আমিও একমত। আসলে গোপাল নামটা শুনে ভাবলাম আমি বা বাদ যাই কেন, এখনো তো বিয়ের বয়স পেরিয়ে যায়নি, কি বলো? হ্যাঁ, তুমি মানে তুমি আমার মানে মেয়েকে বিয়ে করতে চাও? না মানে সেটা কি করে সম্ভব? ঘরে তোমার বউ আছে, তাকে তো আর ঘর থেকে বের করে দিতে পারবে না ভাই। হ্যাঁ, আরে ও বড় মুখোরা, যা খুশি তাই বলে রোজ আমায় অপমান করে। তা অনেক দিন ধরেই ভাবছি দেব মুখপুরীকে ঘরের বাইরে বার করে। ওকে নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, পাত্র হিসাবে গোপাল একটু বুড়ো, কিন্তু মহারাজের খাস লোক। গোপালের সঙ্গে মেয়ের বিয়ে হলে মহারাজের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করা যাবে। না না, রাজি হয়ে যাই। আরে এ তো আমার পরম সৌভাগ্য। তোমার মতো জ্ঞানী বুদ্ধিমান জামাইকে তো যে কোনো লোকে আদর করে বরণ করে নিত। না না, আমার কোনো আপত্তি নেই। এবার তাহলে দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ, তাহলে সেটার ব্যবস্থাই আগে করা যাক। আমি রাজসভার পণ্ডিতের সঙ্গে একটু আলাপ করে তোমায় জানাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। তুমি তাহলে কথা বলে নাও। হ্যাঁ, সেটাই বড় ভালো হবে। আমার মুখে নাকি গোবর লেপে দেবে? চোরের মায়ের বড় গলা। কাল নিজে গোপাল এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, বলে নাকি নিজের বউটাকে এবার ঘর থেকে বিদায় করে দেব। তা সেই বউ দাঁড়াবে কোথায় শুনি? ওই বুড়ো ভামটার সঙ্গে নাকি বিয়ে হবে আমাদের আদরের মায়ার। ছি 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 ছি, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি, আমার কথাটা কি কানে যাচ্ছে নাকি না শোনার ভান করে গলা সেজে আছো গো? উত্তর না দিলে কি সত্যি মিথ্যে হয়ে যায়? যায় না, তবে কষ্ট তো হয় গো। যাবার জায়গা সেই তো বাপের বাড়ি, দেখো সেখানে জায়গা পাও কিনা। ও, এই ব্যাপার। তা ভালো কাজের জন্য একটু যদি কলঙ্ক গায়ে মাখতে হয় তাতে ক্ষতি কি? আর ঘটনাটা তো আর সত্য নয়, সত্য হলে দুঃখ পেতাম, এই আর কি। তবে আজ রাজসভায় কিন্তু অনেক টিকা টিপ্পনি শুনতে হবে, তা সহ্যও করতে হবে। কি পারবে তো? মহারাজ, টিকা টিপ্পনি জীবনে অনেক শুনেছি, এখন আর গায়ে লাগে না। নিজের কাজ নিজেই করে যাই। সেটাই ভালো। লোকে কি বললো আর না বললো সবকিছু শুনে চললে কাজ আর করা যাবে না গোপাল। তুমি বরং তোমার কাজ চালিয়ে যাও। যাও যাও, এবার রাজসভায় গিয়ে বসো, আমি আসছি। এই যে বিয়ের পর মাথায় টোপর দাওনি কেন হে? কাল তোমার বিয়ে, সবাই উলুধ্বনি দাও গো। নতুন বর বলে কথা, কেউ টিপচন্দন নিয়ে এসো। সে আপনি আমায় যা খুশি বলতে পারেন, আমার গায়ে কিচ্ছু লাগবে না। কেননা আমি জানি উপকার করার এর চাইতে বড় সুযোগ আর পাবো না। সুযোগ? না, তুমি বুদ্ধিমানের মতোই সুযোগের সদ্ব্যবহার করেছো। এই তোমার মতো লোককেই মহারাজ মাথায় তুলে সবার মান একেবারে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার মতো মন্ত্রী না পেলে কি মহারাজ রাজ্য চালাতে পারতেন? আপনি মহৎ মন্ত্রী মশাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তা বউটাকে কি জলে ডুবিয়ে মারলে নাকি? ঘরের বউ নিয়ে কথা বলাটা খুব কুরুচির পরিচায়ক মন্ত্রী মশাই। ঘরে বউ থাকতেও আর একটা বউ এনে ঘরে তোলাটা বুঝি খুব রুচির পরিচয়? কি এমন কথা হচ্ছে যা শুনে মনে হচ্ছে এখানে মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে। মহারাজ, আজ বাদে কাল গোপালের বিয়ে, আমরা একটু আনন্দ করতে পারবো না? গোপালের বিয়ের দিন মজা আনন্দ সবই হবে। আমি নিজে সেখানে উপস্থিত থাকব, নতুন দম্পতিকে আশীর্বাদও করব। আপনি এই অবৈধ বিয়েতে উপস্থিত থাকবেন? শুধু থাকবই না, আমার ইচ্ছে এই সভার সবাই আমার মতো সেখানে গিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানাক। না না না, আমি ওই বুড়ো গোপালকে কিছুতেই বিয়ে করব না। তারকো মাসি, ওই বুড়ো আমার বাবার চাইতেও বৃদ্ধ, তার গলায় দেব মালা আমি? জানি জানি, সব জানি মা, আমারও তো বুকটা ভেঙে যাচ্ছে। না মাসি না, আমি এইভাবে ছাতনা তলায় যাব, দেখি ওই বুড়োটা কি করে। না 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 না, এভাবে যাওয়া যায় নাকি? আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি তোকে। গিনি, আমার যত পাঞ্জাবি আছে সব নিয়ে এসো তো। নতুন বরকে তো গোপাল সাজাতে হবে। তুই এত রোগা কেন রে গোপাল? আমার মতো মোটা হতে পারলি না, আবার আমি সেজে বিয়ে করতে যাচ্ছিস? না মানে এই গরমে এতগুলো পাঞ্জাবি পরলে তো সেদ্ধ হয়ে যাব। হলে হবি, তোর হবু শ্বশুরের সুবিধে হবে তোকে চিবিয়ে খেতে, সেদ্ধ মাংস খেতে অসুবিধে হবে না। এই সোনার টুকরো ছেলেটাকে কে খাবে? হ্যাঁ, মুখে নুড়ো জেলে দেবো না? হ্যাঁ? আরে আগে মোটা মোটা পাঞ্জাবি আনো তো, ছেলেটাকে মোটা বানাই। চুল নিয়ে সমস্যা নেই, খবরদার গোপাল, কারো কথাতেই টোপর খুলবি না। আমাকে আর সাজিও না মাসি, সাজিও না, আমার সর্ব অঙ্গ চলে যাচ্ছে। গো মাসি, আমার গোপালের কোনো খবর পেলে? তাকে দেখেছো? সে কি আর এখানে আছে? হয়তো কোথাও চলে গেছে। কি করবে এখানে থেকে? তোর বিয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কথা বলো না মাসি, আমার যে বুক ফেটে যাচ্ছে তার জন্য, বললো না। এখন এসব কথা ভাবতে নেই। বিয়ে এসে যার সঙ্গেই হোক, সেটা শুভ হয় যাতে, তার জন্য প্রার্থনা করো। খারাপ কথা একদম ভাবতে হয় না। শোন বাবা গোপাল, এবার আমাকে কিন্তু এখান থেকে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। এই সুন্দরী মেয়েটাকে নিয়ে যাবে একটা বুনো মোষ, ভাবতেই ঘেন্না লাগছে গো। তাই তো মরে যেতে চাইছিলাম, তুমি তো মানা করলে। আচ্ছা মাসি, শেষ মুহূর্তে যদি আমার গোপাল এসে ছাতনা তলে দাঁড়ায় তবে কি হবে? আমি কিন্তু গোপালের গলাতেই মালা দেব, ওই বুড়োটার গলায় নয় মাসি, নয়। এবার কিন্তু যেতে হবে, বর বোধহয় এসে গেল, উলুধ্বনি শোনা যাচ্ছে। ঘোর কলি, এটাও দেখে যেতে হলো। গোপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে। হায় ভগবান, এও দেখতে হলো। দেখার অনেক কিছুই বাকি আছে। দেখে যাও মন্ত্রী, কথা বলো না। বর এসে গেছে, এবার বউকে আনো গো, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। গোপাল বাঁদরটার গলায় হীরের মালা, বেটার ভাগ্য আছে। কেন, তোমার হিংসে হচ্ছে নাকি? না, হিংসে হবে কেন? শুধু ভাবছি মহারাজের কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, এটাই খুব আশ্চর্যের ব্যাপার। হচ্ছে না এই কথাটা তোমায় কে বললো? আমি কিন্তু খুব উত্তেজিত হয়ে আছি।
কি এটা কি করে সম্ভব? এ তো গোপাল ভাঁড় নয়, এ যে সেই গোপাল মায়া যাকে ভালোবাসে। অসম্ভব, অসম্ভব ব্যাপার। কিছু একটা চালাকি হয়েছে। ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। গোপাল, তাড়াতাড়ি এই সিঁদুর মায়ার সিঁথিতে পরিয়ে দাও। মহারাজ মহারাজ, গোপাল আমাকে ধোকা দিয়েছে, সেই ছেলেটাকে বর্ষা দিয়ে এনেছে। এর একটা বিধান আপনি করুন মহারাজ, এর একটা বিধান আপনি করুন। আর তো কিছুই করার নেই আদিত্যনাথ, মালা বদল সিঁদুর দান সবই হয়ে গেছে। এখন তো আর অস্বীকার করা যাবে না, শাস্ত্র অনুযায়ী মায়ার বিয়ে হয়ে গেছে, আর ওই ছেলেটি এখন তোমার জামাই হয়ে গেছে। আমি কোনো অন্যায় করিনি মহারাজ। মেয়ের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না দিয়ে আদিত্যনাথ আমার সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। কেন জানেন? নয়াগ্রামের সেই 100 বিঘা জমির তালুকদারিটা আমি পাইয়ে দেব বলে। তাই সোজা আঙুলে ঘি যখন উঠবেই না, তখন আমার আঙুল বেঁকাতেই হলো। কিন্তু তুমি তো আদিত্যের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, সেটা অন্যায় নয়? মোটেই অন্যায় নয়। মহৎ কাজের জন্য একটা দুটো মিথ্যে কথা বলা মোটেই অন্যায় নয়। যাই হোক আদিত্যনাথ, তোমার জামাইকে শুনেছি শিক্ষিত, তাই তাকে আমার হিসেব রক্ষক হিসেবে আমি নিয়োগ করলাম। এই আদিত্য, এবার আর বংশ পরিচয় নিয়ে নিশ্চয়ই আপত্তি করবে না? না মানে, আপনার কাছে থাকলে আমার আর কি আপত্তি থাকতে পারে? গোপাল, নিজের গায়ে কলঙ্কের দাগ নিয়ে তুমি একটা মেয়ের জীবনে সুখ এনে দিয়েছ। এর থেকে মহৎ কাজ আর কি বা হতে পারে? এবার নবদম্পতিকে আমি আশীর্বাদ করব। কি বুদ্ধি গো তোমার, কিভাবে সবাইকে ঘোল খাইয়ে কাজটা হাসিল করলে? আর কত গালাগাল আমায় সহ্য করতে হলো সেটা তো বললে না গিন্নি। থাক সে কথা। এই শুনছো, আমার না খুব বিয়ে করতে ইচ্ছে করছে গো। আজ দেবে গো আমার গলায় একটা মালা পরিয়ে। মালা পাবো কোত্থেকে? এই তো আমি তো বানিয়ে রেখেছি গো। আর কোনো ফুল পেলাম না, তাই জবা ফুল দিয়েই গেঁথেছি গো। দেবে গো আমায় পরিয়ে। এমনিতেই তো তুমি মার অনচণ্ডী, গলায় পরায় সেই সাহস নেই, বরঞ্চ পায়ে দিতে পারি গিন্নি। এই তোমার বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে? বউয়ের পায়ে ফুল দাও না, দাও না, গলায় পরিয়ে দাও, দাও। আরে বাবা, আর কতক্ষণ মরার মতো শুয়ে থাকবে? আচ্ছা, শুয়ে থাকলে তোমার শরীরে এত জ্বালা কিসের শুনি? আমার কোনো জ্বালা নেই, আসলে তোমার না একটা কথা বলার ছিল গো। কি কথা সেটা চেপে না রেখে বলে ফেললেই হয়। বলছি শোনো না গো, এই অনেক দিন ধরে না আমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে। তা তোমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে, তাতে আমি কি করব গিন্নি? তোমাকে না ওদেরকে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, আসলে মেয়ে জামাইকে ডেকে পাঠালেই তো খরচার উপরে খরচা। জামাই একবার আসলে আর বাড়িতে ফেরার নাম করে না। এই তো 2 মাস আগে তোমার মেয়ে জামাই ঘুরে গেল, আবার কি? এ কি মেয়ে জামাইয়ের ওপর তুমি এত হিংসে করছো কেন? মেয়ে জামাই 2 মাস আগে এসেছে না 1 মাস আগে এসেছে, তা নিয়ে বেশি কথা বলতে যাবে না, এই বলে দিলাম। হ্যাঁ না, আসলে আমি বলছিলাম ওরা কাজকর্ম ছেড়ে কি আসতে পারবে? তোমার তো অত ভেবে কাজ নেই, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি মেয়ে জামাইকে আমাদের বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ, এই রে মরেছে, গিন্নি মনে হচ্ছে খুব রেগে আছে। এবার তো মেয়ে জামাইকে আনতেই হবে দেখছি। আরে পোড়া কপাল আমার।
আমার আর টাকা জমবে না। এই শোনো, যাও তাড়াতাড়ি বাজার নিয়ে এসো। আর হ্যাঁ, মেয়ে জামাই যেন কালকেই আমাদের বাড়িতে আসে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, তোমার যেন তর্স হয় না। আরে এই তো পুটির বাবা। এই শোনো না, তোমাকে না একটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো গোপাল দাদা, আমি তোমার জন্য সব কাজ করতে রাজি। না, এমন কোনো কঠিন কাজ নয়। আসলে তোমাকে আমার একটু ওই মেয়ে জামাইয়ের বাড়িতে যেতে হবে, বুঝলে? হ্যাঁ, তা যাবো, তাতে কি? শোনো, তোমাকে ওদেরকে বলে আসতে হবে যে আগামীকাল আমার বাড়িতে আমার মেয়ে আর জামাইয়ের নেমন্তন্ন। আমার গিন্নি ভালো মন্দ রান্না করে খাওয়াবে। ঠিক আছে, ইয়ার এমন কি কঠিন কাজ? কঠিন? জীবনটা তো আমার কঠিন হয়ে গেল, কতগুলো টাকা খসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই এইটুকুই। তাহলে খুব ভালো হয় ভাই। কোনো চিন্তা করো না গোপাল দাদা, আমি কালকেই ওরা যাতে তোমার বাড়িতে আসে তার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। হ্যাঁ, আমি বাজারে চললাম। হ্যাঁ, আজ থেকেই বাজার শুরু হয়ে গেল। কতদিন থাকবে ভগবান জানে। জীবনটা জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। গিন্নি, তোমার মেয়ে জামাইকে আনতে যাওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি যে খালি হাতে ফিরে এলে বাজার থেকে, কি জন্য গেছিলে মনে আছে? না না না, মনে আছে, মনে আছে, কিন্তু আসলে ওই রোদ গরমে আর বাজার করতে ইচ্ছে করছে না, বুঝলে? এই বাজার করতে ইচ্ছে করছে না মানে? আজ বাদে কাল মেয়ে জামাই আসবে, তুমি বাজার করবে না? এই যাও, এক্ষুনি বাজার থেকে সব ভালো ভালো শাক সবজি মাছ নিয়ে এসো, যাও। বলছি গিন্নি, মেয়ে জামাই তো আগামীকাল আসবে, তা আজকে বাজার করে কি হবে বলো? আজকে ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নাও না। এ তো মহা কিপটে দেখছি। এই যাও, এক্ষুনি বাজারে যাও। হে পোড়া কপাল, এরকম কিপটে শ্বশুর যেন আর কোনো জামাইয়ের কপালে না জোটে। হ্যাঁ গিন্নি, তুমি আমাকে এভাবে অপমান করছো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে গিন্নি। কষ্ট হচ্ছে হোক, বেশি ব্যথা হলে মালিশ করে দেব। ভগবান আর মহারাজের দয়ায় তোমার তো রোজগার পাতি কম নেই গো, তাহলে এত কিপটে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে আমার মেয়ে জামাই আসুক, তারপর না হয় বাজারে যাব। ঠিক আছে, না হয় কালই যেও, কিন্তু মনে করে যেও, না হলে আমি কিন্তু তুল কালাম বাঁধিয়ে দেব। হ্যাঁ, এসে গেছি, আমি এসে গেছি। শাশুড়ি মা, শ্বশুর মশাই, আপনাদের জামাই এসে গেছে। বাপরে বাপ, ডাক দিতে না দিতে ল্যাচ তুলে চলে এলো। হ্যাঁ, উদ্ধার করেছো বাবা জীবন। এসো এসো, বসো। কি কি এত দূর থেকে এলো, আর তুমি এভাবে কথা বলছো কেন? এসো বাবা জীবন, এসো এসো, এখানে এসে বসো, আমি একটু হাওয়া করে দিই। হ্যাঁ, বসতেই তো এসেছি শাশুড়ি মা, আপনি আর চিন্তা করবেন না। আমি যখন একবার এসেই পড়েছি, 2 মাসের আগে আর যাব না। আমার টাকা পয়সা ধ্বংস করার জন্য তো এসে গেছে। ঠিক আছে, আমিও দেখে নেব। আমার নামও গোপাল। বাবা, আপনি কেমন আছেন বলুন? আসুন না, একটু আমরা কোলাকুলি করি। এইসব কি মস্করা করছো বলো তো তুমি? আমার 7টা না 5টা না, একটা মাত্র শ্বশুর মশাই, এতদিন পরে এলাম, একটু কোলাকুলি করব না? না 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 না, ও সব পরে হবে বাবা জীবন। আরে এই যে বাজারে যাও তো দেখি, কালকে থেকে বাজারে যাব যাব বলছিলে, এখন যাও না, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা। একেবারে মাথাটা খেয়ে নিল, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবা, যান যান, বাজারে যান, আমার জন্য বড় বড় কিছু নিয়ে আসবেন, কেমন? খুব বড়। এই যে ভাই, এই ছোট ছোট দেখে চুনো মাছ দাও তো বেশ কিছু। এই 500 মতো দিলাম। হ্যাঁ, বেশ বেশ, এতেই হবে।
এবার আমাকে যেতে হবে সজনে ডাঁটা কিনতে। ওই তো বাবা বাজার নিয়ে চলে এসেছে। এই নাও ধরো গিন্নি, বাজারটা ধরো। কই দেখি বাবা আমার জন্য কি এনেছেন? এই তো দেখো, বড় বড় মানে ওই বড় বড় সজনে ডাঁটা এনেছি। দেখি তুমি সজনে ডাঁটা এনেছো কেন? বাজারে এর থেকে তো বড় কিছু পেলাম না, তাই ছোট দিক থেকে চুনো মাছ এনেছি, সেটা আমি খাবো। আর বড় সজনে ডাঁটা এনেছি, সেটা জামাই বাবা জীবন খাবে। নয় হ্যাঁ, কি ঠিক আছে তো? ও তোমায় নিয়ে আর পারি না। হ্যাঁ যাই, যা এনেছো তাই রান্না করি, যাই। উফ, এই নিয়ে দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, এখনো জামাইয়ের ফেরার নাম নেই। বাবা কি অবস্থা, এক তো ফাঁকা হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো না। কি হয়েছে কি? অত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? বলছি 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল, এখনো তো বাবা জীবনে যাওয়ার নাম নেই। এসব তুমি কি বলছো? ওরা শুনতে পাবে তো। হ্যাঁ শুনতে পেলে পাক, তোমাকে নরম পেয়ে জামাই বাবা জীবন একেবারে জেকে বসেছে। এত মাথা গরম করছো কেন? কি হয়েছে সেটা বলো। আরে আমার এই মাসের বাজার খরচ তো সারা বছরের বাজার খরচের থেকেও বেশি হয়ে গেছে গো, তার উপর একটা করিও তো নেই এখন। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। এই যে দুধের গ্লাস নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। হ্যাঁ ওদিকে আবার জামাই বাবা জীবনের জন্য ছানা বানাতে হবে। হ্যাঁ কি, তুমি দুধ কোথা থেকে পেলে? ন্যাপলাকে দিয়ে আনিয়েছি। হ্যাঁ আর দুধের দাম? কেন কেন তোমার ফতুয়ার মধ্যে ছিল? ও বুঝেছি, এত খরচ কোথায় হচ্ছে? ওইসব করে খরচ করো? দুধ, ছানা। এই তো পেয়েছি। এবার দেখো বাবা জীবন, আমি কি করি। কাল থেকে আমার খেলা শুরু। গিন্নি, গিন্নি, এই নাও ধরো ধরো ধরো। এটা কি কি এটা? দুধ, বাজার থেকে দুধ নিয়ে এলাম, এটাকে ভালো করে ফুটিয়ে রাখো। এটা দিয়ে আমি কি বানাবো কাল আর পরশুদিন দেখো। তুমি আবার এরকম খরুচে কবে থেকে হয়ে গেলে? কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। আমি কাল আর পরশুদিন বউবাজার থেকে একসাথে সব দুধ নিয়ে আসবো, তুমি ফুটিয়ে রাখবে, আর আমি পরশুদিন বানাবো। দাও দাও বাবা, আমাকে দাও, আমাকে দাও। আমি এক্ষুনি গিয়ে রান্নাঘরে দুধটাকে ভালো করে জাল দিয়ে রাখছি। জাল দিয়ে ভালো করে ঢেকে রাখিস, বেড়ালের যে উপদ্রব। এতদিন সংসার করছি বাবা, তোমাকে আর এত কিছু আমাকে শেখাতে হবে না, আমি ভালো করেই ঢেকে রাখবো। এইবার রান্নাঘরে গিয়ে চুপি চুপি দুধ খেয়ে নিতে হবে। গিন্নি, ঘুমাও ঘুমাও, ভালো করে নাক ডেকে ঘুমো। কালকে সকালবেলায় তোমার সব ঘুম উড়ে যাবে, তখন আসল কাণ্ডটা দেখবে। ও মা গো, একই কাণ্ড! দুধের বাটিতে এতটুকু দুধ নেই। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল যে! এতটা দুধ খেয়ে নিলি? গিন্নি, ওই দুধ খেয়ে নেওয়া নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, হয়তো বেড়ালের কাণ্ড হবে।
তা কি করে সম্ভব? আমি তো ভালোভাবেই দুধের বাটিটাকে ঢেকে রেখেছিলাম। ও পেটে খিদে লাগলে বেড়ালো সব পরোয়া করে না। গিন্নি, একদম চিন্তা করো না, আমি আজকে আবার দুধ নিয়ে আসবো। এই যে ভাইয়া, দুধ আছে? আমাকে আরো কেজি 2 দুধ দাও তো। আচ্ছা গোপাল দাদা, দিচ্ছি। হ্যাঁ দাও। একটা কথা জিজ্ঞাসা করব গোপাল দাদা? হ্যাঁ, জিজ্ঞেস করো না, কি সমস্যা? বলছি ওই রাজ্য জুড়ে তো সবাই জানে। না 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 না, মানে ওই এমনি বলছি আর কি। কি বলতে চাও ঝেড়ে কাশো দেখি বাপু। বলছি যে ওই তুমি তো এমনিতেই কিপটে, তা রোজ রোজ এত দুধ নিচ্ছ কি ব্যাপার? না, আসলে আমার জামাই বাবা জীবন এসেছে তো, তাই তার তদবির করছি আর কি। ভালো ভালো ভালো, তোমার তো 7টা না 5টা না, একটা মাত্র জামাই, তার তদবির করবে না তো কার তদবির করবে? হ্যাঁ, এই করতে করতেই তো আমার ট্যাকের অবস্থা শ্মশান হয়ে গেছে। এইবার জামাই বাবাজির মজা দেখাবো। কই গো গিন্নি, এই নাও, ধরো ধরো, 2 কেজি দুধ নিয়ে এলাম। ভালো করে জাল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি এক্ষুনি জাল দিয়ে রাখছি। হ্যাঁ, বাবারে বাবা, এত দুধ! কি হবে এত দুধ দিয়ে? দুধ দিয়ে ঘি হবে জামাই বাবা জীবন, তারপর সেই ঘি ভস্যে ঢালবো। কি বলছেন? আমি তো কিছুই বুঝলাম না। আর বুঝে কি হবে তোমার? হ্যাঁ, আমার আর বুঝে তেমন কাজ নেই, আমার শুধু ভালো মন্দ খাবার পেলেই চলবে। তাই তো বাবা জীবন, তোমার জন্যই এত তদবির। তা আজকে বাজার থেকে আমার জন্য কি মাছ এনেছেন বাবা? রোজ রোজ তো আর চুনোপুটি মাছ খাইয়ে রাখতে পারি না, তাই আজকে তোমার জন্য পাকা কাতলা মাছ এনেছি বাবা জীবন। রুই কাতলা তো অনেক খাই, কালকে পারলে আমার জন্য একটু ভালো ইলিশ নিয়ে আসবেন বাবা। নোলা একেবারে দিনের পর দিন বেড়েই চলেছে। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা জীবন, তোমার জন্য একেবারে ভালো টাটকা ইলিশ নিয়ে আসবো, একেবারে কানকো দেখে বেছে নিয়ে আসবো। আপনি না খুব দুষ্টু, মানে খুব ভালো। থাক জামাই বাবা জীবন, আর তোমার ন্যাকামো করতে হবে না। যাও তাড়াতাড়ি স্নান সেন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, তারপরে তো আবার মায়ের হাতের কাতলা কালিয়া খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তারপরে আমিও স্নানে যাব। বলছি বাবা, মাছের মুড়োটা তো আপনাকে দিয়েছে, আপনার তো বয়স হয়েছে, ওটা আমাকে দিন না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি এত করে বলছো যখন, তোমায় কি না দিয়ে থাকতে পারি? এই না। কি গো, তোমাকে তো এত বড় মাছের টুকরো দিয়েছে, তবুও তুমি বাবার মাছের মুড়োর দিকে নজর দিলে কেন? না, আসলে বাবার তো অনেক বয়স হয়েছে, তাই এই বয়সে এত খাবার খেলে বাবার শরীরটা খারাপ করবে না। আমি জামাই হয়ে বাবার তো ক্ষতি চাইতে পারি না। ঠিক আছে বাবা জীবন, ঠিক আছে, তুমি খাও খাও, তুমি তো আমার একমাত্র জামাই গো, এই তোমাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? হ্যাঁ, পাখি একদিন শুধু পা দিক, তারপর আমি সব খাওয়া একেবারে ঘুচিয়ে দেব। আজকেও চুপি চুপি 2 কেজি দুধ গুপি করে দিলাম, কালকেও মজা জমবে সকাল সকাল। যাই গিয়ে এবার শুয়ে পড়ি। ওগো দেখে যাও,
ওগো ওগো দেখে যাও, আজকে ও সব দুধ খেয়ে চলে গেছে, হ্যাঁ? সব দুধ খেয়ে চলে গেছে। কি হয়েছে মা? এ দেখো বাবা, আজও সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ? সর্বনাশ। তাহলে নিশ্চয়ই আজও বিড়াল এসে খেয়ে গেছে। বিড়াল কিভাবে আসবে? আমি তো ভালোভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম দুধের জায়গা। হ্যাঁ, পেটে ইঁদুর দৌড়চ্ছে, বিড়াল কি এসব মানে? ঢাকা থাক ছাই না থাক, যার দুধ খাওয়ার সে খাবেই। না 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 না, বিড়াল কিছুতেই দুধ খেয়ে যেতে পারে না। তাহলে কি তুমি খেয়েছো নাকি গিন্নি? ইমা, আমি চুরি করে দুধ খেতে যাব কেন? হ্যাঁ, তাহলে কি বলতে চাইছো আমাদের মেয়ে খেয়েছে? না না না, আমি কেন দুধ খাবো? তাহলে নিশ্চয়ই মস্ত হুলো বেড়াল এসেছিল, খেয়ে গেছে। এটা তো চেঁচামেচি করে পাড়ার লোক জানানোর কোনো দরকার নেই তো। বাবা, এই কিপ্টে শ্বশুর মশাইয়ের মনে এত দরদ কি করে এলো কে জানে। শোনো গিন্নি, আমি আজকেও দুধ নিয়ে আসবো। একমাত্র জামাই আমাদের বাড়িতে এসেছে, ওকে হাতে বানানো ঘি খাইয়ে তবেই যেতে দেব। কি বলো জামাই? রোজ বিকেলে কে নাকি দুধ খেয়ে যাচ্ছে, শ্বশুর মশাই তো বুঝতেই পারছেন না। এই সুযোগ, আজকে রাতে আমি দুধ খেয়ে নেব, শ্বশুর মশাই সন্দেহ করবে না। কি মজা! হ্যাঁ, জামাইয়ের নিশ্চয়ই মনে মনে লোভ হচ্ছে। কি জামাই, কিছু বলছো না যে? হ্যাঁ ঠিকই তো, আমি শাশুড়ি মায়ের হাতের বানানো ঘি খেয়ে তবেই নিজের বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, আজকে আমার জন্য পাবদা মাছ আনবেন তো, অনেক দিন পাবদা মাছ খাওয়া হয়নি। নিশ্চয়ই বাবা জীবন, নিশ্চয়ই আনবো। জামাই বাবা জীবন শ্বশুর মশাইয়ের বাড়িতে বেশ ভালোই খাচ্ছ, ঘুমাচ্ছ, আয়েশ করছ। কিন্তু আজ তোমার চোখে মুখে যে লোভ আমি দেখেছি, আমি আন্দাজ করতে পারছি আজকে তুমি কিছু অঘটন ঘটাবেই। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আজ রাতই তোমার শেষ রাত। কই গো গিন্নি, এই নাও, ধরো ধরো। কি এনেছো? জামাই বাবা জীবনের জন্য পাবদা মাছ আর 2 কেজি দুধ। দুধটা মেয়েকে বলো জাল দিয়ে রাখতে, আর তুমি মাছটা কেটে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে ঝোল বানাও। বাবা, রোজ বিড়ালে দুধ খেয়ে যাচ্ছে, তাও আপনি রোজ দুধ আনছেন কেন? খেয়ে যাচ্ছে, খেয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি অনেক বড় লোক, রাজসভার সভাসদ। তোমাকে যতদিন না ঘরে বানানো ঘি খাওয়াচ্ছি, ততদিন তোমার মুক্তি নেই। বাবা, কিপ্টে শ্বশুর এরকম হাত খোলা হয়ে যাবে ভাবতেই পারিনি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না একদম, সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। ঠিক আছে বাবা জীবন, আমি স্নানে গেলাম, দুপুরে জমিয়ে খাওয়া হবে, কেমন? আজকে রাতেও খাওয়া হবে। রাতে কি খাওয়া হবে? এরে, এক্ষুনি মুখ ফসকে মতলবের কথাটা বলে ফেলেছিলাম। তুমি যেই পাঠশালার ছাত্র ছিলে, আমি ওই পাঠশালার পণ্ডিত ছিলাম। আমাকে বোকা বানানো অত সহজ নয়। যাই, এবার গিয়ে কাজটা সেরে ফেলি। এবার দরজাটা হালকা করে চাপিয়ে দিই। ব্যাস, হয়ে গেল। এবার বাসনগুলো নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেই আমার কাজ শেষ। এইটা রেখে দিলেই হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। এবার কেটে পড়ি। যা, গিন্নি জেগে যায়নি, জাগবে কি করে? একেবারে কুম্ভকর্ণ। এখন শুধু বেড়ালের অপেক্ষা করতে হবে। ব্যাস, এখন চুপচাপ করে গিয়ে ঝটপট করে দুধটা খেয়ে চলে আসবো, কেউ টেরই পাবে না। আমার এই কিপ্টে শ্বশুরটাও বুঝতে পারবে না যে কে দুধ খেয়েছে। শিকার জালে পা দিয়েছে। ব্যাস, আর একটু, আর একটু। কি হলো?
কে রে? কে? হ্যাঁ? কে? ইয়ে মানে চোর মনে হয় গিন্নি, চলো দেখি। কি? আমার বাড়িতে চোর? এই কার এত বড় সাহস রে? হ্যাঁ? এই রে কলা করেছে, এই যে সবাই জেগে গেছে। এ কি বাবা জীবন তুমি? হ্যাঁ? ছি 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 জামাই, শেষে তুমি? তার মানে তুমি প্রতিদিন দুধ খেতে? হ্যাঁ মানে না, মানে আমি না, মানে আমি না। থাক থাক, আর মানে করতে হবে না। আমি প্রতিদিন তোমাকে ভালো ভালো খাইয়েছি, তাও তুমি চুরি করলে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি কাল ভোর হলেই আমার সঙ্গে বাড়ি চলে যাবে। কিন্তু বাবা যে বলেছিলেন ঘি খাওয়াবেন। ওই ঘি আমি তোমার মাথায় ঢালবো। এই লজ্জা নিয়ে আর এখানে থাকা নয়। ভোর হতে না হতে চলে যাবে? হ্যাঁ? তোমার জামাই যা করলো তারপরে আমার আর থাকা চলে না। ঠিক আছে মা। সমস্যা সমস্যা আর সমস্যা। ঘর সামলাই না রাজ্য, কোন দিকটা যে সামাল দেব সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ যদি অনুমতি দেন তো জিজ্ঞেস করি সমস্যাটা কি। যদি আমাদের দ্বারা কোনো সুরাহা হয় তবে আমরা ধন্য হয়ে যাব। এমন একটা সমস্যা যা সবার দ্বারা সমাধান করা যায় না। তো বলি, তোমাদের রানীমার শখ হয়েছে নতুন একটা রান্নাঘর বানানোর। এত ছোট ঘরে নাকি রান্না করতে পারছে না রাঁধুনিরা, বাসন কুসন পড়ে গিয়ে নাকি যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে। আর এগুলো নাকি অলুক্ষণ, এর প্রভাব নাকি এই রাজ্যে পড়তে পারে। তাই রানীর একটা বড় রান্নাঘর লাগবে, যেখানে নাকি গায়ে গায়ে লেগে বাসন কোসন পড়ে যাবে না। এই সমস্যার তো একটাই সমাধান, নতুন রান্নাঘর বানানো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই রাজবাড়ির রান্নাঘর বানানোর জন্য এত উৎসাহ মন্ত্রীর কোথা থেকে উদয় হলো? আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করে মহারাজকে একটা উপায় বার করে দেব। আদপে নতুন রান্নাঘর বানানোর প্রয়োজন আছে কি না সেটা আগে ভেবে রাখা হোক, তারপর যা সিদ্ধান্ত নেবেন স্বয়ং মহারাজ। কি বলেন মহারাজ? আসলে কৃষ্ণচন্দ্রের কপালটা খুব ভালো। গোপালের মতো একজন ভাঁড় পেয়েছে। এটা আমি মানতে পারলাম না মহারাজ। না হয় গোপাল চটকদার চুটকি বলে লোক হাসায়, তাতে কি এমন রাজকার্য উদ্ধার হয় শুনি? গোপালের প্রশংসা করলেই তোমার মন খারাপ করে, সেটা আমি বুঝি। দেখুন মহারাজ, ভাঁড় হলো এমন একটা জিনিস যা শুধু খাবার বয়ে নিয়ে আসার জন্য কাজে লাগে। তাছাড়া সেটা না লাগে হোমে, না লাগে যজ্ঞে। কিন্তু যাই বলো মন্ত্রী, গোপাল যে কতবার বুদ্ধি দিয়ে কৃষ্ণচন্দ্রকে রক্ষা করেছে তার তো ইয়ত্তা নেই, সেটা তো স্বীকার করবে। মহারাজ, আপনি এতটাই বুদ্ধিমান যে আপনাকে বুদ্ধি দেওয়া আমার পক্ষে বাতুলতা মাত্র। মানে যাকে বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ব্যাপার আর কি। তবে গোপালকে যদি আমি একবার বাগে পেতাম তো দেখিয়ে দিতাম যে কে বেশি বুদ্ধিমান, আমি না গোপাল। পারবে পারবে তুমি গোপালকে বুদ্ধির খেলায় পরাজিত করতে? তাহলে তো আমি কৃষ্ণচন্দ্রের ওপর সব ব্যাপারেই টেক্কা মারতে পারবো। মহারাজ, আমি তাকে বুদ্ধিতে পরাজিত করতে চাই। আমি কালই কৃষ্ণনগরে যেতে পারি যদি আপনি অনুমতি দেন। আরে আরে আমি তো অনুমতি দিয়েই আছি, কিন্তু তুমি পারবে কিনা সেটা ভালো করে ভেবে বলো। এমন একটা বুদ্ধি বার করেছি না, এবার গোপালের আর নিস্তার নেই। পরাজয় ওকে স্বীকার করতেই হবে। বলো 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 মন্ত্রী, বলো কি বুদ্ধি বার করেছো বলো। গোপাল বধের কি এমন বুদ্ধি বার করেছো বলো তো? হ্যাঁ বলো বলো, আমাকে বলে ফেলো তো দেখি। আপনি কিন্তু কাউকে বলবেন না মহারাজ। না না না, আমি সত্যি বলছি, এমনকি রানীকেও বলবো না। এবার বলো কি এমন বুদ্ধি করেছো যা দিয়ে তুমি গোপালকে লেজে গোপরে করে ছাড়বে? তোমার দুঃসাহস থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি গোপাল। রানীমা যেখানে একটা নতুন রান্নাঘর চাইছেন, মহারাজ রাজিও হয়েছেন, সেখানে উনি এলেন বলতে রান্নাঘরের কোনো প্রয়োজন নেই। কি সাহস! হ্যাঁ, কি স্পর্ধা! মহারাজ, গোপালকে এই স্পর্ধার জন্য জরিমানা দেওয়া উচিত। মন্ত্রী, রাজ্যের অনাহার, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি কোনো কিছুতেই তোমাকে এত বিচলিত হতে দেখি, কিন্তু একটা সামান্য রান্নাঘর নিয়ে তুমি যা উদ্বেগ দেখাচ্ছ, তাতে আমি তো বিশেষভাবে অবাক হয়ে যাচ্ছি।
মহারাজ, এই নতুন রান্নাঘর চাইছেন স্বয়ং আমাদের রানীমা। তার এই সামান্য চাহিদাকে আমাদের মেটানো উচিত নয়? আমি তো আপনাকে বললামই, নতুন রান্নাঘরের জন্য ভালো রাজমিস্ত্রি তো আমার হাতে আছে। মহারাজ, আপনি আদেশ করলেই আমি কাজ শুরু করে দেব। তুমি বললেই তো আর আমি আদেশ করব না। আগে গোপাল কি বলে সেটা শুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি বললে যে নতুন রান্নাঘরের কোনো প্রয়োজনই নেই। এই কথাটার একটু ব্যাখ্যা করে বলো তো। মহারাজ, ওই রান্নাঘরের লাগোয়া যে ঘরটা আছে সেটা তো কোনো কাজে লাগে না। নতুন রান্নাঘর না বানিয়ে মাঝের দেওয়ালটা ভেঙে দিলেই হবে। রান্নাঘরটা বড় হয়ে যাবে, ব্যাস। নতুন রান্নাঘরের আর কি প্রয়োজন আছে মহারাজ? রানীমা তো বড় রান্নাঘর চেয়েছেন, তাই তো? এভাবে মাঝের দেওয়াল ভেঙে দিলেই ঘর বড় হয়ে যাবে, আর গায়ে গায়ে লেগে বাসন কোসন মাটিতে পড়ে যাবে না। একেই বলে গোপালের বুদ্ধি। শেখো শেখো মন্ত্রী, তোমার উচিত গোপালের কাছ থেকে কিছুটা বুদ্ধি ধার নেওয়া। আসলে তোমার একটাই উদ্দেশ্য, কি করে আমার খরচা বাড়ানো যায়। আমার অর্থনাশ করা ছাড়া তোমার আর কোনো উদ্দেশ্যই নেই। মহারাজ, কথাতেই বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। মন্ত্রী মশাইয়ের জন্ম মনে হয় ওই পৌষ মাসে মহারাজ। অপূর্ব অপূর্ব মন্ত্রী, এমন ধাঁধা বানিয়েছ যে গোপাল তো একেবারে কাত হয়ে যাবে। তোমার যে এত বুদ্ধি সেটা তো আগে জানতাম না। আপনি তো সবসময় গোপালের বুদ্ধি নিয়ে কথা বলেন, আমারও যে মাথায় কিছুটা ঘিলু আছে তা নিয়ে আপনার কোনো উৎসাহই নেই। এটা তুমি ঠিক বলেছো, তোমার বুদ্ধির দিকে আমার একটু নজর দেওয়া উচিত ছিল। যাকে তোমার বুদ্ধিতে আমি বড়ই প্রসন্ন বোধ করছি। আর একটা কথা, গোপাল যদি হেরে যায় তাহলে কৃষ্ণচন্দ্র যেন গোপালকে তার রাজসভা থেকে বার করে দেন। আর তুমি যদি হেরে যাও তবে? আমি হেরে গেলে কি হবে? ওটা মহারাজ আপনার চিন্তার মধ্যেই রাখবেন না। হ্যাঁ, এই গোপালকে পরাজিত করেই আমি এখানে গর্বের সঙ্গে ফিরে আসবো, এটা দেখে নেবেন। হ্যাঁ, মহারাজ, গোপাল কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমার জন্ম মাস জেনে ওর কি লাভ? আর আমি ওকে বলতেই বা যাবো কেন? মন্ত্রী মশাই, আমি একবারও জিজ্ঞেস করেছি আপনার কোন মাসে জন্ম। আমি একটা প্রবাদ বললাম, আর সেটা বলেই মনে হলো আপনার জন্ম পৌষ মাসে। আরে বাবা, 12 মাসের কোনো না কোনো একটা মাসে তো তোমার জন্ম মন্ত্রী। তোমার জন্ম যদি পৌষ মাসে হয় তাতে ক্ষতিটা কি? পৌষ মাসে জন্ম খুব ভাগ্যের মহারাজ, তাই তো বলা হয়েছে প্রবাদে, যার যত সর্বনাশী হোক না কেন মন্ত্রী মশাইয়ের সব সময় পৌষ মাস। এটা কি কম ভাগ্যের ব্যাপার মহারাজ? এই জন্ম মাস নিয়ে কথাবার্তা এবার বন্ধ হোক। গোপাল, নতুন রান্নাঘর না বানানোর কথা বলে তুমি যে আমার কত খরচা বাঁচিয়ে দিয়েছো, তার জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। এই নাও একটা হীরের আংটি। আচ্ছা মহারাজ, একটা আংটি কি জোর না বিজোড়? এটাও তুমি জানো না? আরে এক মানে বিজোড়। তাহলে এখন থাক, পরে নেব। গিন্নি বলেছে বেজোড় জিনিস কিছু না আনতে, তাই এটা আপনার কাছেই থাকুক না। আরেকটি আংটি পেলে একসঙ্গেই না হয় নেব মহারাজ। আরে বাবা, আমার কি আংটি কম পড়েছে? না না না, আরেকটা আংটি নাও। তুমি আমার যে খরচা বাঁচিয়েছো তাতে তোমার দুটো আংটি পাওয়া উচিত। এখন মনে হচ্ছে আমারই জন্ম পৌষ মাসে, আর কার সর্বনাশ হলো সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মহারাজ। তুমি পারো বটে। গোপাল, আজ তোমার পৌষ মাস, আমি দেখাচ্ছি। নতুন রান্নাঘর করলে আমার হাতে কত মোহর আসতো, সেটা বন্ধ করে আবার মহারাজের কাছ থেকে দুটো হীরের আংটি আদায় করে নিলে। দিন একদিন আমারও আসবে গোপাল, যখন তোমার সর্বনাশ আর আমার পৌষ মাস হবে। তোমাকে আমি দেখে নেব গোপাল, আজ না হোক পরশু। আরে মন্ত্রী মশাই, আপনি এত রাতে? অত কম নয়, পৌঁছাতে দেরি হয়ে গেল। তা আপনাকে কোনো অসুবিধা ফেললাম না তো? আপনি কি কথা বলছেন? আপনাকে আমার গৃহে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম।
তা এত রাতে আপনার আগমনের হেতুটা যদি বলেন। এত দূরে এসেছে কি বিনা উদ্দেশ্যে? চলুন সেই বিষয়ে কিছুটা আলোচনা করে নিই। চলুন চলুন। হ্যাঁ, আপনি একটু বিশ্রাম নিন, তারপর কথা হবে। গিন্নি গিন্নি এসে দেখে যাও কি এনেছি। নিশ্চয়ই সে 13টা কুল। এতবার করে বলে দিলাম বেজোড় সংখ্যায় কিছু না আনতে, আবার সেই একই ভুল করলে তো। তুমি যখন বলেছো তখন কি আর ভুল করতে পারি? যা এনেছি তার দুটো এনেছি, একটা তোমার একটা আমার। কাছে এসো দেখাই। আর আদিক্ষেতা করতে হবে না, দূর থেকেই দেখাও। এই দেখো দুটো হীরের আংটি। মহারাজ একটা দিয়েছিলেন, আমি বললাম মহারাজ আমার গিন্নি বলে দিয়েছে কখনোই বেজোড় সংখ্যায় কিছু বাড়িতে এনো না। সেই কথা শুনে মহারাজ খুশি হয়ে আরো একটা আংটি দিয়ে দিলেন। ভালো হলো না গিন্নি? দুটো হীরের আংটি মহারাজ তোমায় দিয়ে দিলেন? কেন বলো তো? আমি মহারাজকে এমন একটা বুদ্ধি দিলাম যাতে মহারাজের অনেক খরচা বেঁচে গেল, তাই উনি খুশি হয়ে আংটি দিলেন। ব্যাস। মহারাজ তোমার মধ্যে যে কি খুঁজে পেয়েছেন তা আজও বুঝতে পারলাম না। বাড়িতে তোমার বুদ্ধিগুলো কি হাওয়ায় উবে যায়? আজ পর্যন্ত তো একটা বুদ্ধিও কাজে লাগলো না। এই শোনো, হীরের আংটি পেয়েছো, এবার তোমার মুখটা একটু বন্ধ করবে? কাল ভোলা শাকটাকে দেখিয়ে নেব। তোমার কথা আমি বিশ্বাস করি না। হিরে আসল না নকল তা না জানা পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না। এবার বলুন আপনার আসার কারণটা কি? আগে হ্যাঁ এবার বলি, আসলে আপনারও আমার শত্রু একজনই। আপনি কি গোপালের কথা বলছেন? আগে হ্যাঁ, আমাদের উভয়ের জীবনই একেবারে অতিষ্ঠ করে তুলেছে এই গোপাল। আপনার কতটুকু মন্ত্রীমশাই, ওকে নিয়ে দুবেলা আমাকে ঘর করতে হয়, সে যে কি জ্বালা তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। কালকেও প্রকাশ্য সভায় আমাকে এমন অপমান করলো যে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল প্রায়। হ্যাঁ তা বুঝি আমি। আমাদের মহারাজও প্রতিদিন উঠতে বসতে আমায় কথা শুনিয়ে যাচ্ছে গোপালের বুদ্ধির কথা। কত আর সহ্য করা যায় বলুন তো? তা আপনি কি এখানে এসেছেন গোপালের মানহানি করতে? তাছাড়া আর কি কারণ থাকতে পারে? আশা করি আপনার সাহায্য আমি পাবো। নিশ্চয়ই পাবেন। তা আমায় কি করতে হবে? তেমন কোনো কঠিন কাজ নয়। আসলে আমি গোপালকে বুদ্ধির লড়াইয়ে পরাজিত করতে এসেছি। সেই কথাটা ওই আপনাদের মহারাজের কাছে পৌঁছে দিতে হবে। আর এই 13টি হীরের আংটি আপনার কাছে আমি গচ্ছিত রাখতে চাই। গোপাল যদি আমার আহ্বানে সাড়া দেয় তাহলে এগুলো রাজসভায় নিয়ে যেতে হবে, বুঝলেন? এগুলি আসল হিরে? এ দিয়ে আপনি কি করবেন? আসল মানে স্বয়ং আমাদের মহারাজ তার কোষাগার খুলে এই আংটি আমায় দিয়েছেন। আসল তো বটেই, 100% খাঁটি, বুঝলেন? কিন্তু 13টি কেন? নিশ্চয়ই কোনো ধাঁধা লুকিয়ে আছে এর মধ্যে, তাই না? ঠিক ধরেছেন, গোপাল বধের রহস্য লুকিয়ে আছে এই 13 সংখ্যার মধ্যে, কিন্তু সেটা আমি আপনাকে এখন বলতে পারছি না। গোপাল বধ হলে বলে দেব আপনাকে। হ্যাঁ আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। কাল রাজসভায় গিয়ে মহারাজকে আমি আপনার আগমনের সংবাদ জানিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার খুব উপকার করলেন। গোপালকে অপমান করার জন্য যতদূর যাওয়ার আমি যাব। আমার সমর্থন আপনি সব সময় পাবেন। এই মন্ত্রীর হিরেগুলি একেবারে খাঁটি। বেটা এখন ঘুমোচ্ছে, এটাই সুযোগ। যা ঘুমোচ্ছে কামান দাগলেও ভাঙবে না। আসল হিরেগুলি চুরি করে নি। এই নিলাম। এবার হিরেগুলি পাল্টে দিতে হবে। আজ তো বটা ঘটা আসার কথা, একটু অপেক্ষা করি। মন্ত্রীমশাই, আমরা বটা ঘটা। আস্তে ডাক, এ কথা বলবি, ঘরে অতিথি আছে। আসলে রোজ রাতেই তো একবার করে আপনার কাছে আসি, যদি কোনো খবর পাই। অনেকদিন কিছুই পাইনি। আজ কিছু করতে হবে নাকি? মানে কিছু রোজগার হবে নাকি মন্ত্রীমশাই? আজ একেবারে বড্ড শুভ দিনে এসেছিস। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এই নে 13টা হীরের আংটি। এক্ষুনি আমার নাম করে ভোলা স্যাকরাকে ঘুম থেকে তোল।
তুলে বলবি এই আংটি থেকে আসল হিরে সরিয়ে নকল হিরে বসিয়ে দিতে। আর বলবি কেউ যদি সেটা ধরতে পারে তো ভোলাকে শুলে তুলতে আমার খুব একটা সময় লাগবে না, বুঝলে? এই হিরে কিন্তু ওই 3 ভাগে ভাগ হবে, কেউ বেশি পাবে না, কেউ কমও পাবে না, এই আমি বলে রাখলাম। ঘটা পাঠশালায় কিছুদিন পড়েছিল তো, তাই সব কিছু অঙ্ক দিয়ে হিসেব করে। আপনি কিছু মনে করবেন না, আমরা এক্ষুনি যাচ্ছি আর আসছি। ভোলা শেখরাকে দিয়ে কাজটা করিয়ে ভোরের আগেই ফিরে আসছি। এই নিন আসল হিরে, আর এই নকল হিরের আংটি। এবার আমাদের ভাগটা দিয়ে দিন। সমান ভাগ চাই কিন্তু। 13টা হিরে 3 ভাগে ভাগ করলে এক একজনের ভাগে আসবে 4টে করে হিরের আংটি, বাকি থেকে গেল একটা, সেটাকে পাবে। কেন? মন্ত্রী মশাই তো নিজের মুখেই বলেছেন হীরের সমান ভাগ হবে। এবার একটা বাড়তি হিরে কি করে 3 ভাগ করবি? আরে মন্ত্রীমশাই নিজে থেকে একটা দিয়ে দেবেন, তাহলে এক একজনের হাতে থাকবে 5টা করে হিরে। এই মন্ত্রীমশাই, আপনি একটা দিয়ে দিলেই তো 15টা হয়ে যাবে, তাই না? সত্যি অঙ্কে তোর মাথাটা খুব ভালো ছিল রে। কেন যে চুরি চামারির কাজে হাত পাকালি কে জানে। মহারাজ, কাল রাতে খাম্বাজ রাজ্যের মন্ত্রী অধিক রাতে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। তিনি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছেন। আরে মন্ত্রী মশাই, আমার রাজ্যে আপনাকে স্বাগত। তা খাম্বাজ রাজ্যের সব কুশল তো? আরে হ্যাঁ মহারাজ, তিনি আসলে গোপালের সঙ্গে বুদ্ধির খেলা খেলতে আমাকে পাঠিয়েছেন আর কি। আপনি আজ্ঞা করলে আমি কি গোপালকে খেলায় আহ্বান করতে পারি? এই গোপাল, তোমাকে বুদ্ধির খেলায় আহ্বান করছে খাম্বাজ রাজ্যের মন্ত্রী মশাই স্বয়ং। তা ভেবে দেখো তুমি এই আহ্বানে সাড়া দেবে কিনা। মহারাজের শুভেচ্ছা নিয়ে এটুকুই বলতে পারি, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তবে খাম্বাজ মন্ত্রীকে বাজি ধরতে হবে, বাজি ছাড়া খেলায় কোনো মজা নেই। হ্যাঁ হ্যাঁ গোপাল, বাজি আছে। যেমন আমার কাছে 13টা হীরের আংটি আছে, যা দিয়ে খেলা শুরু হবে। তুমি যদি খেলায় জিতে যাও তবে 13টা হীরের আংটি তোমার হবে, আর যদি আমি জিতে যাই তবে তুমি আর কোনোদিনও এই রাজসভায় আসতে পারবে না। কেমন? মহারাজ, খেলার প্রথম শর্তে আমি রাজি, আর দ্বিতীয় শর্ত আমার উপর নির্ভর করছে না। মহারাজ বললে আমি আর রাজসভায় আসবো না। দ্বিতীয় শর্তটা খুবই খারাপ, কিন্তু গোপালের উপর আমার ভরসা আছে, ওই জিতবে। সুতরাং আমার মত রইল। তাহলে খেলা শুরু হলো। গোপাল, আমার হাতে আছে এই 13টা হীরের আংটি। এর থেকে তোমাকে দিলাম 6টা আংটি, আর আমি নিলাম 7টা। দুজনেই সমান সংখ্যক আংটি